আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার কৃপায় আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। অনেকদিন যাবত আপনাদের সামনে কোনো ক্লাস বা কোনো কার্যক্রম আমরা চালাতে পারিনি, যেহেতু আমাদের ডিভাইস জনিত সমস্যা ছিল। আমরা একদম সম্পূর্ণ নতুন ডিভাইসে আজকে ক্লাস রেকর্ড করতেছি। তো মহান সৃষ্টিকর্তার প্রতি এবং বিশেষ করে আমার আব্বুর প্রতি অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে ডিভাইসটা না হলে আসলে আমি আপনাদের সামনে ক্লাস নিতে পারতাম না। যাই হোক, এটা পরের কথা। ফার্স্ট অফ অল, আপনারা কয়েকদিন ধরে আমাদেরকে কয়েকটা প্রবলেমের কথা বলতেছিলেন, যে এগুলো আপনারা বারবার ফেস করতেছেন। যে যুক্তিবিদ্যা সাবজেক্টটা নিয়ে আপনারা খুব বেশি পরিমাণে প্রবলেম ফেস করতেছেন, যে কিভাবে লিখলে কিভাবে পড়লে, বা এখানে অনেক দুর্বোধ্য ভাষা আছে যেগুলো আমরা বুঝতে পারি না সহজে, যেগুলো আমাদেরকে ভালোভাবে বোঝানো হয় না, যার ফলে আমরা পরীক্ষায় ভালো করে আনসার করতে পারি না। তো আজকে থেকে সেই সমস্যা আর থাকবে না, একদম ইনশাল্লাহ সেই সমস্যা আজকে থেকে আর থাকবে না। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাক্যা। কি বললাম? বাক্যা। চ্যাপ্টারটার নাম হচ্ছে বাক্যা। তো আমরা আজকে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। আমার লেখাটা আপনারা অ্যাভয়েড করবেন, কারণ আমার লেখাটা একটু বাজে, বাট আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। আজকের এই ক্লাসে আমরা এই যে বাক্যা চ্যাপ্টার, এটা আপনাদের যুক্তিবিদ্যা সেকেন্ড পেপারের ষষ্ঠ অধ্যায়। এই চ্যাপ্টারে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো প্রথমত আমরা আপনাকে বাক্যা জিনিসটা যখন বোঝাতে যাব, যেহেতু চ্যাপ্টারটার নাম হচ্ছে বাক্যা, সুতরাং আমাকে আগে মেইন এই শব্দটা শুনে আমি মূলত কি আইডিয়া করতে পারতেছি, আমার ব্রেইন আমাকে কি সংকেত দিচ্ছে, সেই জিনিসটা আমাকে বের করতে হবে। ওকে, সো আমি আপনাকে বলি, দেখেন, আমরা যখন বলতেছি বাক্যা, বাক্যা জিনিসটা কি? ধরেন আমাকে একটা কঠিন শব্দ বললো, বলে না, ওই যে আমাদের একটা কথা আছে না, বলবীর বলচির অন্যতম শির, শির নিহারি তোমারই ওই হিমাদ্রির। এখন এই কথাগুলো একটু দুর্বোধ্য না? দুর্বোধ্য না? এগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয় না? তো এই জিনিসটাকে যখন আমরা সহজভাবে এক্সপ্লেন করি, সেটাকে আমরা কি বলতেছি? বাক্যা বলতেছি। তাহলে মেইন কথাটা বুঝছো? তাহলে আমরা সংজ্ঞা বের করবো কিভাবে? আমরা কোনো কিছু মুখস্থ করব না, আমরা যা মুখে বলবো তা ব্রেন একটু কাজে লাগাবো এবং পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা বাক্যা বলতে কি বুঝলাম? কোন কোন জটিল দুর্বুদ্ধ, কোন জটিল দুর্বুদ্ধ ভাষাকে, আমার লেখাটা অ্যাভয়েড করেন, ভাষাকে সহজভাবে উপস্থাপন উপস্থাপন করাকে বাক্যা বলে। এটা আমার সাথে সাথে নোট ডাউন করেন, বাক্যা বলে। তো লেখাগুলো কি স্পষ্ট করে বোঝা যাচ্ছে? আশা করি খুবই স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তো আমি আপনাকে বললাম কি, কোন জটিল দুর্বুদ্ধ এবং রহস্যময় একটা ওয়ার্ড অ্যাড করতে পারো। কোন জটিল দুর্বুদ্ধ রহস্যময় ভাষাকে সহজভাবে উপস্থাপন করার নামই হচ্ছে কি? বাক্যা। এখন আপনাকে এমসিকিউতে কয়েকটা জায়গায় আটকাতে পারে, সেই জিনিসগুলো আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখেন, বাক্যা যখন আপনাকে বলবে, এই যে আমি আবার লিখতেছি ওয়ার্ডটা, এটা হচ্ছে কি? বাক্যা। দেখেন, এই বাক্য ওয়ার্ডটা যখন আপনাকে বলবে, আপনাকে পরীক্ষা আসতে পারে, এটার ইংরেজি কি? আমরা সবাই জানি এই বাক্যা শব্দের ইংরেজি হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন। তাহলে এই এক্সপ্লেনেশন অর্থ কি? এক্সপ্লেনেশন অর্থ হচ্ছে বাক্যা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না, স্যার এই এক্সপ্লেনেশন ওয়ার্ডটা কোথা থেকে এসেছে? সব সময় মাথায় রাখবেন, এই এক্সপ্লেনেশন ওয়ার্ডটা এসেছে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে। ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে। কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। আমি আপনাকে শিওর গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এটা ভালোভাবে পড়েন, আপনি যদি এটা ভালোভাবে বুঝেন, বা আমার সাথে সাথে আপনি ভালো করে এটা মাথায় ঢুকান, তাহলে দেখবেন আপনার একদম পুরোটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। এক্সপ্লেনার, ঠিক আছে? এক্সপ্লেনার। তো এই যে এক্সপ্লেনার থেকে এই শব্দটা এসেছে, তাহলে দেখুন, এখন আমরা এক্সপ্লেনার জিনিসটাও দেখলাম। তাহলে ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে কি আব্বাজান? এক্সপ্লেনেশনটা এসেছে। এখন এই এক্সপ্লেনার এই শব্দটা আপনাকে পরীক্ষায় বলতে পারে যে
এক্সপ্লেনার শব্দটা কোন শব্দ? আপনি তাহলে বলবেন কি ল্যাটিন শব্দ। এখন আমার কথা হচ্ছে স্যার এই এক্সপ্লেনার থেকে কি আর কোনো এমসিকিউ আসতে পারে? অবশ্যই আসতে পারে, আরো দুটা বা একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। সেই দুটো এমসিকিউ কি? এই এক্সপ্লেনারকে যদি আমি ভাগ করি, আমি একটা শব্দ পাবো এক্স, একটা পাবো প্লেনাস, একটা পাবো কি এক্স, আরেকটা পাবো প্লেনাস, একটা পাবো এক্স আর একটা পাবো কি প্লেনাস। আপনারা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? আশা করি সবকিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে মাথায় রাখবেন এই এক্স এবং প্লেনাস মিলে গঠিত হয়েছে কি এক্সপ্লেনার। এখন দেখেন এই এক্স অর্থ বোঝায় হচ্ছে আপনার, এই এক্স অর্থ বোঝায় হচ্ছে পূর্ব অবস্থা, পূর্ব অবস্থা। এক্স মানে কি বোঝায় আপনাকে? পূর্ব অবস্থা বোঝানো হয়। এখন এটাকে আপনি আবার ইংলিশে আরেকটা ওয়ার্ডে বলতে পারেন, সেটা হচ্ছে আউট অফ। আউট অফ অর্থ কি বোঝায়? পূর্ব অবস্থা বোঝায়। এখন দেখেন এরপরে শব্দ আছে কি প্লেনাস, এরপরে শব্দ কি আছে? প্লেনাস আছে। এখন আমরা আপনাকে এটা বোঝানোর আগে আমি একটা ওয়ার্ডের কথা বলি, সেটা হচ্ছে আমি যদি বলি টু মেক প্লেন, টু মেক কি বললাম আমি আপনাকে বললাম টু মেক কি বললাম? প্লেন। অর্থাৎ টু মেক প্লেন মানে কি? কোনো কিছুকে সহজ করা, কোনো কিছুকে কি করা? কোনো কিছুকে সহজ করা, সহজ করা। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা, কোনো কিছুকে সহজ করা বোঝানো হয়। তাহলে কোনো কিছুকে সহজ করাকে আমরা কি বলতেছি? এক্সপ্লেনেশন বলতেছি। তাহলে আমরা মোটামুটি এই যে বাক্য সম্পর্কে যে বেসিক গুলা বলেছি সেগুলো আমরা একটু রিক্যাপ করে দেখি, আমরা দেখি। তাহলে বলি, আমি আপনাকে বলি বাক্য, এটা ইংরেজি কি? এক্সপ্লেনেশন। এটা ইংরেজি কি? এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন কাকে বলে? কোন জটিল, দুর্বোধ্য মানে কি একটু কঠিন ভাষা, দুর্বোধ্য যেটা আপনার বুঝতে কষ্ট হবে, দুর্বোধ্য এবং রহস্যময় ভাষাকে সহজভাবে রিপ্রেজেন্ট করার নামই কি? এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। এই এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে এসেছে। ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে? এক্সপ্লেনার থেকে এসেছে। এই এক্সপ্লেনারকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে প্লেনাস। এই এক্স কে আমরা বলতে পারি, এক্স আমরা কি বলতে পারি? আউট অফ। এবং প্লেনারকে কি বলতে পারি? টু মেক প্লেন, অর্থাৎ কোনো কিছু সহজভাবে উপস্থাপন করা, কোনো কিছুকে সহজ করা। আর এক্স মানে কি? পূর্ব অবস্থা। তাহলে আশা করি আমাদের এই যতটুকু বেসিক দরকার, তাহলে আমরা সেটাকে মূলত আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমাকে যদি এখন আবার বলেন যে বাক্য কাকে বলে, আবার যদি বলেন আমি আরেকটা সংজ্ঞা দিতে পারবো। তাহলে আমি বলবো কি কোনো কিছুকে সহজ করে সুস্পষ্টভাবে বর্ণনা করার নামই কি? বাক্য। তাহলে আপনি আরেকটা জিনিস এখানে লিখে রাখতে পারেন, এটা যদি আপনার ইচ্ছা হয়, এটা দিলেও আপনি ভালো একটা টিচারদের কাছে আপনি আপনার খাতাটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তাহলে কোনো আমি একটু ভালো বড় করে লিখি, কোনো কিছুকে সহজ এবং সুস্পষ্ট, কোনো কিছুকে সহজ এবং সুস্পষ্ট করা তোলাকে আমরা কি বলতেছি? বাক্য বলতেছি। এখন আসেন আমরা এখন দেখব আমরা কেন বাক্য দিই বা বাক্যদানের প্রাসঙ্গিকতাটা কি, গুরুত্বটা কি, সেই জিনিসটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। চলো আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বাক্যের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা। কেন এটাকে আমরা গুরুত্ব দিব বা এটা আমাদের প্রাসঙ্গিকতাটা কতটুকু কাজে আসে সে জিনিসটা আমি আলোচনা করব। যেই দুটা জিনিস আপনাকে পরীক্ষায় আসতে পারে 100%, আপনাকে খ নাম্বার প্রশ্নটা দিতে পারে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আপনাকে বলতে পারে বাক্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বর্ণনা করো, বা বাক্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বলতে কি বুঝো। তখন তুমি বলবা কি বাক্য মানুষের জ্ঞান পিপাসাকে নিবৃত্ত করে। ওই যে তোমাকে আমি বললাম কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার দুটা লাইন বলেছিলাম না শুরুতে, যেমন এই যে ওই তোমাকে যে বলবীর বলেছিল অন্যতম মশির যে কবিতাটা বলেছি। এখন এই জিনিসটা তুমি বুঝো নাই, এখন তোমার মনের মধ্যে তোমার জ্ঞানের একটা পিপাসা জাগ্রত হয় যে আমি এটাকে
জানতে চাই। এই যে যেমন আমি তোমাকে বলি, আমি যখন তোমাকে এক্সপ্লেনেশনটা বলেছি সেখানে তুমি তোমার জ্ঞানে নিবৃত্ত হয়েছি কি যে আমাকে এক্সপ্লেনেশন করতে গেছে সেটা জানা লাগবে। আমি তখন জানলাম কি আমার আসছে করতে গেলে ল্যাটিন শব্দ এক্সপ্লেনার থেকে, এবং আবার জানার আগ্রহ হয়েছে এক্সপ্লেনার থেকে কোথায় আসছে, এক্সপ্লেন সরি এক্স এবং প্লেনাস পর্যন্ত। তাহলে এই যে জ্ঞানের একটা পিপাসা সেটাকে নিবৃত্ত করে কি বাক্যা। তাহলে এক কথা তুমি বলবা যেটা কঠিন, যেটা দুর্বোধ্য, যেটা রহস্যময় সেই জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করার নামই হচ্ছে বাক্যা। তার মানে কি বাক্যা মানুষের জ্ঞান পিপাসাকে কি করে, নিবৃত্ত করে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, কাকে, জ্ঞান পিপাসাকে। এখন দেখো বাক্যের মাধ্যমে মানুষ জটিল ও অস্পষ্ট বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। কিরকম জটিল এবং অস্পষ্ট বিষয় আমি আপনাকে বলি, দেখেন এই জিনিসটা একটু, এই দুইটা জিনিস মার্ক করেন। জটিলকে সহজ করবে, জটিলকে কি করবে, সহজ করবে, এবং অস্পষ্টকে স্পষ্ট করবে, স্পষ্ট করবে। আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলবো, আমার ক্লাসটা যদি আপনার ভালো লাগে, আপনার জীবনে কাজে আসে, জাস্ট আমার জন্য একটু কাজ করবেন। আমার ইউটিউব চ্যানেল ওমাইস টিউটোরিয়াল, ফেসবুক পেজ একটু ফলো দিবেন, পারলে আপনার বন্ধু বান্ধবকে বলবেন যে এখানে আমার জন্য আমাদের জন্য প্রতিটা সাবজেক্টকে, যেমন আমার ইউটিউবে গেলে আপনি আমার ইংলিশ ক্লাস পাবেন, আমি যেভাবে করাবো বিশ্বাস করেন আপনার কোনো প্রবলেম থাকবে না। মুখ দিয়ে শুধু বাড়িয়ে বলছি না, ওই যে একটা কথা আছে না, মানে শুধু বললেই সবকিছু হয় না, আপনাকে আগে করে দেখতে হবে, বুঝছেন? তো আপনি করে দেখতে পারেন। আমার ইকোনমিক্স ক্লাস আছে, আমার সিভিক্স ক্লাস আছে, আমি আজকে থেকে লজিক ক্লাস নিয়ে শুরু করছি। জাস্ট আমার একটা টার্গেট, আমি যাতে আমার স্টুডেন্ট গুলাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি, সেটা যেই সাবজেক্ট হোক, মানুষ সব পারে। আমি আমার এই কথাটা শিখেছি আমার গুরু ফাহাদ স্যার থেকে। তিনি এসএসসি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এমন কোনো সাবজেক্টে পড়ান না। সেম আমিও এসএসসি সায়েন্সে ছিলাম, পরে আমি মানবিক আসার পর থেকে আমিও টার্গেট করলাম আমি আমার স্টুডেন্টদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট সহজভাবে পড়াবো ইনশাআল্লাহ। তো যদি উপকারে আসে এতটুকু আমার জন্য একটু করবেন, আর একটু মন থেকে দোয়া করবেন। তাহলে বললাম কি বাক্যের মাধ্যমে জটিল অস্পষ্ট বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে জটিলকে কি করব, সহজ করব, অস্পষ্ট কি বলবো, স্পষ্ট করব। এখন আসেন, এই যে বাক্যের প্রকারভেদ নামে আপনারা একটা হেডলাইন দেখতে পাচ্ছেন। এখন এই বাক্যের প্রকারভেদটাকে যদি আমরা কি করি, এটার যদি আমরা স্তর ভাবে তার জাতিকে উপজাতিতে বিভক্ত করি, কাকে, জাতিকে উপজাতিতে। আমরা বললাম না সবসময়, আমি এখানে একটা আপনাকে যেহেতু জাতিকে উপজাতিতে বাক করে বলতেছি, এখানে একটা কথা বলি, এটা আপনাদের যুক্তিবিদ্যার পড়া। আমরা পড়েছিলাম কি প্রত্যেকটা জাতিকে তার উপজাতিতে বিভক্ত করতে হবে, এবং উপজাতির ব্যক্তার্থের সংখ্যা জাতির ব্যক্তার্থের সমান হতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। জাস্ট অন্য একটা চ্যাপ্টারের পড়া, এখানে উপজাতিতে বিভক্ত করবো বলছি, সে কারণে এখানে আমি একটু ব্যাখ্যা করে দিলাম। তাহলে বাক্যার প্রকারভেদ কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে বৈজ্ঞানিক বাক্যা, একটা কি বৈজ্ঞানিক, একটা হচ্ছে বৈজ্ঞানিক, আরটা হচ্ছে লৌকিক, আরটা হচ্ছে কি লৌকিক বাক্যা, আরটা কি লৌকিক বাক্যা। আরেকটা কি বললাম, বৈজ্ঞানিক, আরটা কি বললাম, লৌকিক বাক্যা। তাহলে এই যে বৈজ্ঞানিক এবং লৌকিক, বৈজ্ঞানিক বাক্যটা কি, যেটার পিছনে বিশ্লেষণ থাকবে, যেটার পিছনে অনুধাবন থাকবে, অনুসন্ধান থাকবে। আর যেটা লৌকিক, আমি লৌকিক বানানটা একটু সুন্দর করে লিখি, আমার লেখাটা খুব বাজে, বুঝতে পারছেন? আরটা কি লৌকিক। এই যে একটা বৈজ্ঞানিক, একটা লৌকিক, এই বৈজ্ঞানিক বাক্যটার পিছনে কি কি থাকবে আপনাকে বললাম। আর লৌকিক ভাষার অপর নাম হলো, এটাকে আপনি চাইলে বলতে পারেন অবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক। তাহলে আমি একটা জিনিস আপনাকে বলি, বাক্যের প্রকারভেদের মধ্যে বৈজ্ঞানিক আছে এবং লৌকিক আছে। লৌকিকের অপর নাম কি, অবৈজ্ঞানিক। যেটা লৌকিক মাথায় রাখবেন, সেটা লোকে মুখে শোনা কথা, কোনো কিছু নিজের মন গড়া বলা, সেটাকে আমরা কি বলতেছি, লৌকিক বা অবৈজ্ঞানিক বাক্যা। পরবর্তী স্লাইডে আমরা বৈজ্ঞানিক বাক্যা এবং লৌকিক বা অবৈজ্ঞানিক বাক্যার সুন্দর করে আপনাকে কি করব, এক্সপ্লেন করব। ওকে, চলো পরবর্তী স্লাইডে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে সুন্দর মতো ধারণা লাভ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই স্লাইডের যে আলোচনাটা আপনাদের সামনে করব, বিশ্বাস করেন আমি আপনাকে এই ক্লাসটা করার পর গ্যারান্টি দিয়ে বলবো, আপনি একদম এই চ্যাপ্টার থেকে যত কঠিন সিকিউ দেখলে কেন আপনি পারবেন পারবেন পারবেন, একদম আল্লাহর কসম আপনি পারবেন। আপনি শুধু আমার ক্লাসের উপর বিশ্বাস রাখেন, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, এবং সৃষ্টিকর্তার উপর, তার রহমতের উপর বিশ্বাস রাখেন যে ইনশাআল্লাহ আপনি পারবেন, আল্লাহর রহমতের উপর আপনি ভরসা রাখেন। তাহলে দেখেন বৈজ্ঞানিক বাক্যা জিনিসটা কি। ফার্স্ট অফ অল দেখেন, যে বাক্যা প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে। কার নিয়ম? যেহেতু বৈজ্ঞানিক, এটা ভাই আমরা কমন সেন্স দিয়ে জানি যে প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে
কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। কথাটা বলার আগে আমি আপনাকে বলি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কিরকম। এখন আমরা যদি বলি যে চাঁদে অমাবস্যা যখন হয় দেখবা না চাঁদ কালো হয়ে যায়, তখন আমরা বলি কি চাঁদের বুড়ি গোসা করেছে। আচ্ছা, এটা কি কোনো কারণ? এটা কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হইতে পারে না? হইতে পারে না, কখনো হবে না। কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যার পিছনে মাথায় রাখতে হবে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কার্যকরণ সম্পর্ক। মুখস্থ করে বলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি ছেলে হয়, মেয়ে হচ্ছে কে কার্যকরণ সম্পর্ক। একে ছাড়া এ বাঁচে না, এ বলে হে কার্যকরণ সম্পর্ক, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ঠিক কিনা? দুষ্টু কোথাকার। তোমরা আমার এভাবে কাউকে ছাড়া কেউ মানে মরতে যায় না, বুঝতে পারছো? তোমাকে না পেলে আমি মরে যাব, হে প্রিয়তমা, এগুলো বলতে যায় না, বুঝছো? বাঁচতে হবে। সো সে কারণে যুক্তিবিদ্যা, যুক্তি দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কাজের একটা কারণ থাকতে হবে, বুঝাচ্ছি। তাহলে দেখো, যখন প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করব, তখন সেটাকে আমরা কি বলবো? ব্যাখ্যা বলবো। এখন আসেন আমি আপনাকে ক্লিয়ার ভাবে সবকিছু বুঝাবো। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সংযুক্ত, এই বৈশিষ্ট্যটা ও প্রকল্পের সাথে সংযুক্ত। এরপর বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহ এবং অবরোহ, এই যে মার্ক করো, আরোহ এবং অবরোহ অনুমানের সাথে সংযুক্ত। এখন তোমার কথা হচ্ছে ভাইয়া আমি তো ভুলে গেছি, ছোটবেলায় পড়ছিলাম, আরোহ কি অবরোহ কি জানি না, সমস্যা নাই। এই পাপির দলেরা দেখ, পাপির দলেরা বোর্ডে ফোকাস করো। দেখো, আরোহ মানে হচ্ছে, মাথায় রাখবা, কম ব্যাপক থেকে বেশির দিকে ছোটা, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে, বেশি ব্যাপকে। আর এটা কি বেশি থেকে কম। কথা বুঝাইতে পারছি? আরোহ মানে কি কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে ধাবিত হওয়া, অবরোহ মানে কি বেশি থেকে কম ব্যাপকে ধাবিত হওয়া। যেমন কিরকম, আমি যদি বলি এক পুকুর, একটা নদী, এটা কি, এটা ধরো সাগর, এটা কি সাগর। আমি যদি এখন পুকুরে চলে আসি, তাইলে কোথায় আসলাম? বেশি থেকে যখন আমি কমে আসবো সেটাকে আমি বলতেছি কি অবরোহ। আর আমি যখন উল্টা কম থেকে বেশিতে যাব, তখন সেটাকে কি বলতেছি? আরোহ বলতেছি। এখন এরপর বলছি কি ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে সংযুক্ত, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় মাথায় রাখবে এটা হচ্ছে শ্রেণীকরণ প্রক্রিয়ার সাথে সংযুক্ত। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য সমূহ আমি পরীক্ষায় আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা এক্সপ্রেশন করবা, এবং এগুলো ব্যাখ্যা করে দিলে তুমি 4-4, যদি 3 নম্বরে আসে 3-3, 4-4 পাবা। এখন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে কার্যকরণ সম্পর্কটা কি। আমি কার্যকরণ সম্পর্কটা পরে রেখেছি কারণ তোমাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে দেখো তো, কার্যকরণ মানে মাথায় রাখবা প্রত্যেকটা কার্যের, প্রত্যেকটা লিখে রাখো, প্রত্যেকটা সাইড নোট করে রাখো, প্রত্যেকটা কার্যের একটা নির্দিষ্ট কারণ আছে। কি আছে? কারণ আছে। একে আমরা কি বলতেছি? কার্যকরণ সম্পর্ক বলতেছি। আচ্ছা, আমি তোমাকে বলি, তোমার দুষ্টু বান্ধবী চাঁদিয়াকে যখন তুমি বিয়ে করতে যাবা, তাহলে কোন একটা কারণ ছাড়া তো এমনি এমনি বিয়ে করতে যাবা না সোনামণি, বা তুমি ওকে পটাইতে যাবা, তোমার কোনো লাভ না থাকলে, শিয়াল তো মুরগি এমনি এমনি পটায় না কোনো লাভ না থাকলে। তো শিয়াল যেহেতু মুরগি পটাবে কোনো লাভের উদ্দেশ্যে, তার মানে কি সেই লাভটাই হচ্ছে তার কারণ। ওকে, বুঝাতে পারছি? এখন তুমি যে ক্রিকেট মাঠে নামতেছো, তুমি যখন ক্রিকেট মাঠে নামবা, তুমি যখন ছক্কা মারতে প্রস্তুত হবা, কেন প্রস্তুত হবা? কারণ তোমার দলের রান প্রয়োজন, তাহলে এটা একটা কারণ। তুমি যখন পরীক্ষা লিখতে বসতেছো, তুমি মন দিয়ে কেন লিখতেছো? তোমার একটা ফ্রেন্ড তো পরীক্ষাও দিচ্ছে না, সে পালায় চলে যাচ্ছে, কেন তুমি মন দিয়ে পরীক্ষা দিচ্ছ? কারণ তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। এই ভালো রেজাল্ট করাটা হচ্ছে কি কারণ। তার মানে বুঝতেছি যে কোনো একটা কাজ হইলে সেটার পিছনে একটা কারণ আছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি কেন? কারণ তোমরা একটা ভালো রেজাল্ট করলে কার কাছ থেকে এই ক্লাসটা করেছো? ওমাইস স্যারের কাছ থেকে। নামটা কার? আমার। সুতরাং এটাও একটা কারণ। বুঝতে পারছো? তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা বুঝি, অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যা সেটা আরো সহজে বুঝবো। আমরা একটু সেই ব্যাখ্যাটাও একটু আপনাকে দেখাই পরবর্তী স্লাইডে। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়েছিলাম, এখন আমরা পড়বো অবৈজ্ঞানিক ব্যাখ্যা জিনিসটা কি সেটা আমরা একটু আলোচনা করব। মাথায় রাখবা, বৈজ্ঞানিক ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত যে বিষয়টা সেটা হচ্ছে কি অবৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা একটু সংজ্ঞা দিলে বুঝতে পারবো। যে ব্যাখ্যায় অপ্রাকৃতিক শক্তির কি থাকবে? যে ব্যাখ্যায় অপ্রাকৃতিক শক্তির
কিসের অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাবলীর ব্যাখ্যা প্রদান করে তখন তাকে আমরা কি বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবো। অর্থাৎ এখানে মাথায় রাখবা অপ্রাকৃতির শক্তির আশ্রয় নিবে এরা, মানে যেটা প্রাকৃতিক নয়। মাথায় রাখবা বৈশিষ্ট্য সমূহ কি অদৃশ্য শক্তির সাথে সম্পর্ক থাকবে এবং অপ্রাকৃতিক শক্তির সাথে তাদের সম্পর্ক থাকবে। অদৃশ্য বা অপ্রাকৃতিক কি, যেমন আমি তোমাকে বললাম জনাবা সোভা সাহাবার কি হয়েছে, পেটে ব্যথা হয়েছে। এখন তার দাদি সকিনা বেগম আইডিয়া করেছে যে কি তাকে জিনে বদনজর দিয়েছে। আচ্ছা বাবা, তাকে যে জিনে বদনজর দিয়েছে এটা কি কোনো কি প্রাকৃতিক ঘটনা? কোন প্রাকৃতিক রিজন আছে এখানে? নেই। তাহলে এখানে কার আশ্রয় নেওয়া হয়েছে? অদৃশ্য শক্তির বা অপ্রাকৃতিক শক্তির সাথে তার আশ্রয় নেওয়া হয়েছে। ওই ঘটনার ব্যাখ্যা প্রদানের জন্য অপ্রাকৃতিক এবং অদৃশ্য শক্তির সাহায্য নেওয়া হয়েছে, তাই আমরা তাকে কি বলতেছি? অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলতেছি। এবং এখন তোমাদেরকে আমি একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়টা রূপ? তিনটা রূপ, সেগুলো একটু দেখাই। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ। দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। কি বললাম? বিশ্লেষণ, দুই শৃঙ্খল যোজন, এবং তিন হচ্ছে অন্তর্ভুক্তি। কি? অন্তর্ভুক্তি। এই তিনটা জিনিস লিখে রাখো, পরীক্ষায় আসে। বৈজ্ঞানিক ব্যাখ্যার কয়টা রূপ? তিনটা রূপ, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। এগুলো একটু নোট ডাউন করে নাও, একটু কষ্ট করে, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কি ইম্পর্টেন্ট। ওকে, সো আসো আমরা এখন তোমাদেরকে তিনটা জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা আলাদা সংজ্ঞা প্রদান করে উদাহরণ সহ একদম ক্লিয়ার করে দিচ্ছি। কেমন? আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যাকে তিনটা রূপে বিভক্ত করেছিলাম, একটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। এই তিনটা জিনিস বিশ্বাস করেন এত সহজ করে আপনাকে আর কেউ বুঝাবে না, একদম না। দেখেন, সেই তিনটা জিনিস কি? ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্লেষণ। মাথায় রাখবেন, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি বলছে, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো জটিল বা মিশ্র কার্যকে সহজভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা কি বলবো? এটাকে এখানে দাও, করা হয় তখন তাকে আমরা কি বলবো? বিশ্লেষণ বলবো। এটাকে সহজভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে বিশ্লেষণ বলে। ওকে, তাহলে যখন যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো জটিল বা মিশ্র কার্যকে সহজভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা কি বলবো? বিশ্লেষণ বলবো। সাপোজ তোমরা নৌকার হচ্ছে কি কে ব্যাখ্যা করতে পারো? নদীতে চলমান নৌকার গতি যখন আমাদেরকে ব্যাখ্যা করতে বলে, কি ধরো সাপোজ এটা একটা নদী, আমি একটা বক্স আঁকি, কেমন? হ্যাঁ দেখো, এটা একটা নৌকা, এটা একটা নৌকা, ঠিক আছে? এখানে ধরো তোমার বন্ধু রহিম, এটা হচ্ছে কি নৌকার দ্বার, এটা দিয়ে নৌকাটা চালাচ্ছে। ওকে, এটা হচ্ছে নৌকার পাল। নৌকার পালটা কিরকম হয়? আমি সাপোজ আমি আন্দাজে একটা আঁকি, এটা হচ্ছে নৌকার পাল, এটা হচ্ছে নৌকার কি পাল, আর এগুলো হচ্ছে কি নিচের গুলো ধরো সাপোজ পানি। এটা দেখো, এটা একটু দেখো, কেমন? তাহলে এই যে এখানে আমি পানিটা আঁকলাম, এখানে কয়টা দেখো তো, আমাকে বলছি কি কোনো জটিল বা মিশ্র কার্য। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি কি মিশ্র কার্য আছে আমরা একটু ব্যাখ্যা করি। এই যে এই নৌকাটা চলার সময় কার সাহায্য লাগতেছে? দাঁড়ের সাহায্য লাগতেছে। কার সাহায্য লাগতেছে? মাঝির সাহায্য লাগতেছে। দেখো, মাঝির সাহায্য লাগতেছে। কার সাহায্য লাগতেছে? পালের সাহায্য লাগতেছে। পাল বানানো আই থিঙ্ক এরকম, ভুল হইলে ক্ষমা করে দিও। তাহলে পালের সাহায্য লাগতেছে এবং এই সব কিছুর মাঝে যেটা কাজ করতেছে সেটা কি? স্রোতের বেগ। কার বেগ? স্রোতের বেগ। এই সব কিছু, তাহলে এখানে দেখো তো আব্বাজানরা, কয়টা কার্য আছে এখানে? কয়টা কারণ দেখা যাচ্ছে?
এই যে দেখো, আমি যদি তোমাকে বলি এই একটা কারণ, দুইটা কারণ, তিনটা কারণ, চারটা কারণ, এই চারটা কারণ মিলে একটা নৌকাকে চালাচ্ছে। এটা সহজে আমরা এক কথায় তাকে কি বলতেছি, একটা নদীতে চলমান নৌকার ব্যাগ। তাহলে এই যে নদীতে চলমান নৌকার একটা কঠিন, দেখো তো, মাঝি সাহায্য লাগতেছে, দাঁড়ের সাহায্য লাগতেছে, কাঠের বাঁশ দেখা লাগতেছে, স্রোতের ব্যাগ লাগতেছে, পালের সাহায্য লাগতেছে। এই কঠিন বা মিশ্র কার্যকে যখন আমি সহজ ভাবে ব্যাখ্যা করি তখন তাকে আমরা কি বলবো, বিশ্লেষণ বিশ্লেষণ বলবো। তখন তাকে আমরা কি বলবো, বিশ্লেষণ বলবো। বুঝতে পেরেছো? এরপর দেখো, এরপর আমরা দেখতেছি শৃঙ্খল যোজন। আচ্ছা মাথায় রাখবা, আমরা ছোটবেলায় পড়েছি না, বা 9-10 তো আমরা পড়েছি খাদ্যের শৃঙ্খলটা, যে বাঘ একে খায়, হরিণ একে খায়, কচ্ছপ একে খায়, বিড়াল একে খায়। আমি তো কিছু জানি না ভাই। তো একটা শৃঙ্খল যোজনের মধ্যে সবাই থাকে না। সো দেখো, সেই শৃঙ্খল যোজনটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় একটু বর্ণনা করব। দেখো, যে বৈজ্ঞানিক বাক্যায় কি বলতেছে, যে বৈজ্ঞানিক বাক্যায় কোন দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটা মধ্যবর্তী অবস্থাকে আবিষ্কার করা হয়, তখন তাকে আমরা কি বলতেছি, শৃঙ্খল যোজন বলতেছি। অর্থাৎ তার দূরবর্তী কারণ এবং কার্যের মধ্যে একটা মধ্যবর্তী অবস্থাকে নির্দেশ করা হয়। কি বললাম, একটা মধ্যবর্তী অবস্থাকে নির্দেশ করা হয়, তখন তাকে আমরা কি বলতেছি, শৃঙ্খল যোজন বলতেছি। তখন তাকে আমরা কি বলতেছি, শৃঙ্খল যোজন বলতেছি। আচ্ছা আমরা যখন বলি না, এখন ভালো বৃষ্টিপাত হইলে আমরা কি বুঝাই, মানুষের সমৃদ্ধিকে বুঝাই। মানুষের কাকে বুঝাই, যেমন দেখো তো, এই পাশে হয়তো দেখতে পাচ্ছ, আমি এক্সাম্পলটা এই জায়গায় দিচ্ছি। দেখো, সাপোজ দেখো, ভালো বৃষ্টিপাত বুঝার ট্রাই করো। ভালো বৃষ্টিপাত, ভালো বৃষ্টিপাত। আচ্ছা ভালো ভালো বৃষ্টিপাত হইলে মানুষের কি হয়, সমৃদ্ধি হয়। মানুষের মানুষের সমৃদ্ধি, মানুষের কি, সমৃদ্ধি। তাহলে এই যে ভালো বৃষ্টিপাত হইলে মানুষের কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে। এখন এই যে ভালো বৃষ্টিপাত হইলে মানুষের সমৃদ্ধি কখন হয়, মানুষের সমৃদ্ধি তখনই হবে যখন ভালো ফসল হবে। যখন কি হবে, ভালো ফসল হবে। তাহলে দেখো, যখন কি হবে, ভালো ফসল হবে, যখন ভালো কি হবে, ফসল হবে। তাহলে এই যে ভালো ফসল, এই জিনিসটা আমরা সরাসরি এক্সাম্পলে বলতেছি কি, ভালো বৃষ্টিপাত হলে মানুষের সমৃদ্ধি হয়। কিন্তু মানুষের সমৃদ্ধি তখনই হবে যখন ভালো ফসল ফলাফল হবে, ভালো ফসল কি হবে, উৎপাদন হবে। তাহলে আমরা এই যে ভালো ফসলের মধ্যবর্তী দামকে যখন বাদ দিয়ে সরাসরি মানুষের সমৃদ্ধির কথা বলতেছি, তখন সিঙ্গল যোজন থেকে একটা মধ্যবর্তী অবস্থাকে কি দিচ্ছি, বাদ দিচ্ছি। এটাকে আমরা কি বলতেছি, সিঙ্গল যোজন বলতেছি। অর্থাৎ এই সিঙ্গল যোজন হচ্ছে এই মধ্যবর্তী অবস্থাটাকে সিঙ্গল যোজন বুঝাচ্ছে। বুঝাতে পারছি তোমাদেরকে? এই যে মধ্যবর্তী যে অবস্থাটা দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে কি, সিঙ্গল যোজন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, অন্তর্ভুক্তি। আসো তোমাদেরকে আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আমরা যেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে কি, অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তি। এই যে অন্তর্ভুক্তি, এই অন্তর্ভুক্তি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম আমাদের শেষের দিকে চলে এসেছি। অন্তর্ভুক্তিটা শেষে আমরা হচ্ছে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বৈজ্ঞানিক বাক্যের সীমাবদ্ধতা। এরপর এই টপিকটা শেষ হইলে তুমি তোমার গাইডটা, টেস্ট পেপারটা খুলবা, খোলার পর তুমি এমসিকিউ এবং সিকিউ সলভ করবা। যদি তুমি না পারো আমাকে কল করে গালাগালি করবা। আমার নাম্বার হচ্ছে 01871800531। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এরপর এই চ্যাপ্টারে তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তোমাকে। সো দেখো, আমরা বেশি কথা না বলে অন্তর্ভুক্তিটা দেখি। অন্তর্ভুক্তিটা হচ্ছে যে বৈজ্ঞানিক বাক্যায় একটি কম ব্যাপক নিয়মকে, একটা কি বলেছে, একটা কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের মধ্যে যুক্ত করা হয়, তখন তাকে আমরা অন্তর্ভুক্তি বলি। এখন একটা কম ব্যাপক নিয়মকে আমরা কিভাবে বেশি ব্যাপক অন্তর্ভুক্ত করি, দেখো, জোয়ার ভাটা, কি বলতেছি, জোয়ার ভাটা। এই যে জোয়ার ভাটার মধ্যে আমরা জোয়ার ভাটার নিয়মকে এই নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আচ্ছা জোয়ার ভাটার যে নিয়মটা রয়েছে, একটা সার্কেল পরপর সন্ধ্যায় বা রাতে একবার জোয়ার ভাটা হয়, সকালে একবার জোয়ার ভাটা হয়। এখানে এই জোয়ার ভাটার জন্য আমরা কাকে অন্তর্ভুক্ত করতেছি, মধ্যাকর্ষণ শক্তিকে আমরা কি করতেছি, অন্তর্ভুক্তি করতেছি, মধ্যাকর্ষণ শক্তি। এই যে
জোয়ার ভাটার মধ্যে যে আমি মাধ্যাকর্ষণ শক্তিকে, এই জোয়ার ভাটা হচ্ছে একটা কম ব্যাপক, এই কম ব্যাপক জিনিসের মধ্যে যখন আমি বেশি ব্যাপক জিনিসটাকে অন্তর্ভুক্তি করলাম, সেটাকে আমরা কি বলতেছি? অন্তর্ভুক্তি বলতেছি, অন্তর্ভুক্তি বলতেছি। কথা বুঝাইতে পারছি? কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই। আমি কি কাউকে গালি দিয়েছি? ওকে, চলো আমরা এখন আমাদের চলে যাব বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। বৈজ্ঞানিক ব্যাখ্যা কখন কখন ব্যাখ্যা করা যায় না, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে যখন আমি একদম সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিব, এরপরে চ্যাপ্টারে তোমার আর কোনো সমস্যা থাকবে না, গ্যারান্টি। চলে আসলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের শেষ স্লাইড, যেখানে দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। তোমাকে প্রশ্ন মাঝে মাঝে বলতে পারবে, একটা ব্যাখ্যা দিবে, দেওয়ার পর বলবে এটা কোন ধরনের ব্যাখ্যা, তুমি তখন বলবা এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলার পর তোমাকে বলবে এর সীমাবদ্ধতা গুলো আলোচনা করো, তখন তুমি বলবা কি? দেখো, প্রথমত বলবা চেতনার মৌলিক অবস্থা সমূহকে ব্যাখ্যা করা যায় না, এবং মনের মৌলিক অবস্থা সমূহকে কি করা যায় না? ব্যাখ্যা করা যায় না। মনের মৌলিক অনুভূতি সমূহকে ব্যাখ্যা করা যায় না। এখন মনের মৌলিক অনুভূতি গুলো কি কি? যেমন দেখো, দুঃখ, কষ্ট, ঠিক আছে, হাসি, এগুলা, এই যে এগুলা তুমি কি করতে পারবা না, এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না। আচ্ছা, তোমাকে যদি আমি বলি দুঃখকে তুমি ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা করো, মাথায় রাখবে এর কোনো ব্যাখ্যা নেই। এরপর দেখো, মৌলিক বা পরম নিয়ম সমূহকে ব্যাখ্যা করা যায় না। যদি আমি বলি, হ্যাঁ, আমরা জানি কি প্রত্যেকটা ক্রিয়ার একটা কি আছে? বিপরীত ক্রিয়ার আছে। আমি যদি একটা বস্তুকে, এটা একটা ধরো, এটা একটা বস্তু, এটাকে যদি আমি নিচে ফেলি, মাটিতে পড়ার পর এটা হালকা উপরে জামকাবে, তাহলে আমরা জানি যে কি একটা বস্তু যদি নিচের দিকে পড়ে সে আবার উপরের দিকে উঠবে, তাহলে এর মানে কি? প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে, তাহলে এটা একটা কি পরম নিয়ম না? এই পরম নিয়মকে চাইলে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমাদেরকে যদি বলে প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া আছে, এটার ব্যাখ্যা করো, ভাই এটা তো সৃষ্টিকর্তার একটা নিয়ম, যেটা হইতে থাকবে, ঠিক আছে? এখন আমরা যদি বলো বারবার একটা ঘটনা হইতে আছে, তো এই নিয়মটাকে তুমি, এটা সৃষ্টিকর্তার একটা নিয়ম, হতে থাকবে। আচ্ছা, তুমি কি শীতকালে চাইলে কি তুমি যে ফলটা গরমকালে হয় সেটা চাইলে তুমি শীতকালে উৎপাদন করতে পারবে না, মানে অ্যাভেলেবল হবে না, যেটা তুমি সচরাচর পারো সেটা পারবে না। ওকে, তুমি যখন শীতকালে বলো এই শীত তুমি পারবা না, তাহলে এটা কি হবে? না। আর মাথায় রাখবা, ষষ্ঠ সম্পর্কে কখনো ব্যাখ্যা করা বা ব্যাখ্যা দিয়া যায় না। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে তোমাদের সামনে যতক্ষণ বকবক করলাম, চেষ্টা করেছি তোমাদেরকে চ্যাপ্টারটা একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার। আমি আমার ব্যস্তটুকু দিয়ে চেষ্টা করেছি। তুমি যদি খাতায় নোট করো, এরপর প্রশ্ন ব্যাংকটা সলভ করো, ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে এই অধ্যায়টা বুঝতে পারবা। এর মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আমিও মানুষ মাত্রই ভুলকে মার্জিত বা সংশোধন করে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো আরো সুন্দরভাবে নেওয়ার। আমার জন্য দোয়া করবেন। আপনি নিজে সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাস কিসের উপর চান অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ ওমাইস টিউটোরিয়াল, ইউটিউব চ্যানেল ওমাইস টিউটোরিয়াল, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে এখনই নক করুন 01871800531। আপনার পরবর্তী ক্লাস কোন টপিকসের উপর প্রয়োজন আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে অগ্রিম মোবারকবাদ, যাতে পরীক্ষায় ভালো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।